সরকারের দুর্বলতার কারণে সচিবালয়ে বারবার ঘেরাও ভাঙচুর, বলছেন সাবেক সচিবরা। সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি। আমরা কোনো অন্যায়কে ছাড় দেব না, এই বার্তাটাও সরকার শক্তভাবে দিতে পারেনি। তারা একটা রাষ্ট্র চালাচ্ছেন, অথচ তাদের সেন্টার পয়েন্ট নার্ভ সেন্টারে তারা ঠিক করতে পারছেন না। এটা সরকারের একটা বড় দুর্বলতা। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো নিয়ে প্রশ্ন। রায় জালিয়াতি সহ গুরুতর অভিযোগ থেকে দৃষ্টি সরে যাওয়ার শঙ্কা। দুইটা ধারার মধ্যে একটা বেইলেবল সেকশন, একটা নন বেইলেবল সেকশন। সুতরাং এখানে গ্রেফতার দেখালে আমার মনে হয় এইটাই মানুষের মানে বেশি প্রত্যাশা ছিল। সাবেক MP শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকর্মী গ্রেফতার, প্রত্যেককে সংগঠন থেকে বহিষ্কার। জুলাই গণ অভ্যুত্থান নস্যাতেই সরকার সাজাচ্ছিল নীল নকশা। ডিবি তুলে নেয় 5 সমন্বয়ককে, অ্যাক্টিভ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যান বি। গৃহ ঋণের পরিমাণ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক, চাঙ্গা হবে আবাসন ও নির্মাণের 250 খাত, প্রত্যাশা ব্যবসায়ীদের। দুদিনের ভাঙনে লন্ডভন্ড কুয়াকাটা সমুদ্র সৈকত, ভেসে গেছে সদ্য নির্মিত মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ, দুর্বল অবকাঠামোকে দুষছেন স্থানীয়রা। এরকম ভাঙাচোরা অবস্থা, চলাফেরার খুব মুশকিল। বেরিবাদ বাদ দিছে, এই বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন অনেক কষ্ট, মানুষ আসতে পারে না, এদিক দিয়ে কাদা। আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ জব্দ করল ইসরায়েল, আটক আল জাজিরার 2 সাংবাদিক সহ 21 মানবাধিকার কর্মী। শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। সরকারের ব্যর্থতা আর দুর্বলতার কারণে সচিবালয়ের মতো স্পর্শকাতর এলাকায় বারবার ঘটছে ঘেরাও আর হামলার ঘটনা, যার সুযোগ নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এমন অভিমত সাবেক 2 সচিবের। শুধু সচিবালয় নয়, মব বন্ধে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি জনগণের আস্থা ফিরিয়ে আনার পরামর্শ তাদের। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। পান থেকে চুন খসলেই সচিবালয় অভিমুখে যাত্রা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে রিকশা চালক, বিডিআর সদস্য থেকে আনসার সদস্য, যেন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের বদলে দাবি দেওয়া আদায়ের প্রধান কেন্দ্র এই সচিবালয়। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 11 মাসে সচিবালয়ে ঘেরাও করে আন্দোলন এবং অবস্থান কর্মসূচির মতো ঘটনা ঘটেছে অর্ধশতাধিকবার। আর অত্যন্ত স্পর্শকাতর এই স্থাপনার গেট ভেঙে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে অন্তত 4 বার। সর্বশেষ শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত শিক্ষার্থী, নির্বিচারে ভাঙচুর করা হয় গাড়িসহ নানা স্থাপনা। সাবেক সচিবদের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছিল তা এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি সরকার। ফলে বারবার এমন ঘটনা ঘটলেও সরকারের কঠোরতার বার্তাও যায়নি আন্দোলনকারীদের কাছে। আমরা কোনো অন্যায়কে ছাড় দেব না, এই বার্তাটাও সরকার শক্তভাবে দিতে পারেনি। 1 আর 2 নাম্বার ওই যে একবার এগুলা করে মজা পাইছে, সাইকোলজিক্যাল ওইটাও কিছুটা আছে। তারা একটা রাষ্ট্র চালাচ্ছেন, অথচ তাদের সেন্টার পয়েন্ট নার্ভ সেন্টারে তারা ঠিক করতে পারছেন না। এটা সরকারের একটা বড় দুর্বলতা। এমন অবস্থার জন্য মন্ত্রণালয় থেকে শুরু করে আমলা ও বিভিন্ন সংস্থায় যারা দায়িত্বশীল তাদের অদক্ষতা এবং স্ব-ক্ষেত্রে ভূমিকা রাখতে না পারাকেও দায়ী করেছেন সাবেক এই সচিবরা। এই ঘটনার পুরো দায় দায়িত্ব সরকারের, সরকারি উপদেষ্টাদের। সরকারি উপদেষ্টারা ভুল পদক্ষেপ নিয়েছেন। এবং আপনি রাতের বেলা কেন এইসব করতে হবে? রাত 3:30 একটা সময় হলো, যে সময় আপনি ডিক্লেয়ার করবেন যে আগামীকাল পরীক্ষা হবে না। মাউসির ডিজি সাহেব যদি এসে বলতো যে বাবা আমি তোমাদের বাবা, তো তোমরা
মানে আসো এটা আমাদের ভুল হয়ে গেছে, তো এই কথা কি কেউ বলছে? তো এখন মুশকিলটা হলো দায়টা কেউ নিচ্ছে না। সাবেক এই দুই সচিব মনে করেন সরকারের এমন দুর্বলতা এবং বিশৃঙ্খল পরিস্থিতিতে সুযোগ নেয়ার চেষ্টা থাকবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের, যা নিয়ে সতর্ক থাকতে হবে সরকারকে। এমন কোনো পরিস্থিতি হতে দিবেন কেন যেখানে মব সৃষ্টি হবে এবং মবের মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঢুকে পড়বে? তো এটা বলে নিজের যে দুর্বলতা, অক্ষমতা বা নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা অতীতের সরকারগুলো করেছে, এই সরকারও করবে। তারা তো সুযোগ পাইলে মানে আপনার কামড় দিতে চাবেই, তাইলে আপনি সেটা সতর্ক থাকবেন যাতে কামড় দিতে তারা না পারে, তাদেরও উস্কানি থাকতে পারে। আর সরকারের সাথে যারা আছে তাদেরও থামানোর উদ্যোগটা সেভাবে নাই। এমন পরিস্থিতি থেকে উত্তরণে জনগণকে আস্থায় আনার পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ সাবেক এই দুই সচিবের। আমি মনে করি যে ওনাদের পক্ষে আর এটাকে গুছানো বা সামাল দেওয়া সম্ভব না। এখন একমাত্র পথ হলো নির্বাচন, এখন সেখানেও শঙ্কা আছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও 4 রোগীর অবস্থা সংকটাপন্ন। গুরুতর অবস্থায় রয়েছে 9 জন। শনিবার সবশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানায় জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। অবশ্য সুখবরও দেন চিকিৎসকরা। সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছে মাইলস্টোন স্কুলের 2 শিক্ষার্থী আয়মান ও রাফিসা। শনিবার বিকেলেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সুস্থ আরও 10 জনকে পর্যায়ক্রমে ছাড়া হবে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 36 জন রোগী রয়েছে। গতকালও না ফেরার দেশে পাড়ি জমান 2 জন। এদের একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, অপরজন স্কুলের স্টাফ মাসুমা। উত্তরা 12 নম্বর সেক্টরে জানাজা শেষে সেখানেই দাফন করা হয় শিশু জারিফকে। এদিকে ভোলার নিজ বাড়িতে মাসুমাকে কবর দেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের হিসাবে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 35 জন। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 9টা 10 হাসপাতালে যান তিনি। হাসপাতালে পৌঁছে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান প্রধান উপদেষ্টা। অধ্যাপক নাসির জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের মূল্যায়ন করা হচ্ছে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী। সর্বোত্তম সেবা নিশ্চিতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ গ্রহণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টা চিকিৎসার জন্য কোনো ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম, ঔষধ বা অন্য কিছুর প্রয়োজন আছে কিনা জানতে চান। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের মরদেহ নেওয়া হয়েছে ভোলার বোরহানউদ্দিনের পুরালিয়া গ্রামে। সেখানে জানাজা শেষে হবে দাফন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল সাহা। জুয়েল, মাসুমার বাড়িতে নিশ্চয়ই শোকাবহ পরিবেশ, জানাজা দাফন কখন হবে সবটা একটু জানতে চাই। আপনি যেমনটাই বলছিলেন, আসলে এই মাসুমার লাশ কিন্তু গত রাতে কিন্তু এই গ্রামের বাড়ি কোরালিয়া গ্রামে কিন্তু চলে আসছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 9টার দিকে তার লাশ কিন্তু দাফন করা হবে, জানাজা শেষে দাফন করা হবে এবং আমরা এই গ্রামের বাড়িতেই কিন্তু রয়েছে এবং তার পরিবারের কথা যদি আমরা বলি যে আসলে শোকার্ত পরিবার, তার পরিবারে আহাজারি চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো এই মাসুমা কিন্তু 2 সন্তানের জননী ছিল এবং তিনি তার বিয়ের ঠিক 1 বছর পরে কিন্তু ঢাকা পাড়ি দিয়েছিলেন স্বামীর সাথে। ভাগ্য বদলের আশায় কিন্তু তিনি তার স্বামীর সাথে ঢাকাতে চলে গেছেন এবং তার স্বামী কিন্তু একটি প্রাইভেট কোম্পানিতে ড্রাইভিংয়ের কাজ করেন এবং এই মাসুমা কিন্তু গত প্রায় 5 বছর আগে কিন্তু ওই স্কুলটিতে যোগদান করেছিলেন এবং তার স্বামী যেটুকু আমাদেরকে জানিয়েছেন যে মাসুমার যেই টাকাটা পায় সেটি দিয়ে কিন্তু তার যে সন্তান, একমাত্র সন্তান ছেলে রয়েছে, তার পড়াশোনার কিন্তু খরচ কিন্তু সেটি দিয়ে করতেন এবং তার স্বামী কিন্তু বাকি সংসারের যাবতীয় খরচ কিন্তু তার টাকায় কিন্তু চলতো।
তো সেলিম কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাসুমা যখন এই দুর্ঘটনাটি ঘটে ঠিক তার কিছুক্ষণ আগে কয়েক মিনিট আগে কিন্তু তাদের স্কুলটি ছুটি হয় এবং ছুটি হওয়ার পরে যখন শিক্ষার্থীদের নিয়ে চলে যাচ্ছিলেন ঠিক ওই সময় কিন্তু এই বিধ্বস্তর ঘটনাটি ঘটেন এবং মাসুমা তার মৃত্যুর কিছুক্ষণ আগে দুঃখিত মাসুমা যেদিন দুর্ঘটনা ঘটেছিল সেদিন কিন্তু তার স্বামীকে জানিয়েছিলেন যে ইচ্ছে করলে তিনি সেখান থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু যে শিশুদেরকে সেভ করার জন্য কিন্তু আসলে তিনি যাননি। তিনি তার স্বামীকে জানিয়েছেন যে তারও সন্তান রয়েছে, সেই জন্য তিনি শিশুদেরকে বাঁচানোর জন্যই কিন্তু সেখানে রয়ে গেছেন এবং দুর্ঘটনা। ন্যান্সি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। আজ ও আগামীকাল বন্ধ রাখা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব কার্যক্রম। পরে নেওয়া হবে খোলার সিদ্ধান্ত। এ ব্যাপারে আরও জানাতে সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানতে চাই আজকে স্কুলের কি অবস্থা। আপনি গতকালও আমাদেরকে যেমনটা দেখিয়েছিলেন যে উৎসুক জনতার ভিড় থাকে, আজকের কি অবস্থা একটু জানতে চাই। আসলে এমন একটি মর্মান্তিক ঘটনায় সারা বাংলাদেশের মানুষ কিন্তু শোকে স্তব্ধ এবং তাদের ভিতরে এক ধরনের মানে কিউরিওসিটি আছে যে স্কুলের মতো একটি জায়গায় যুদ্ধ বিমান এসে পড়লো, এতগুলো প্রাণ চলে গেল, সেই আগ্রহের জায়গা থেকে কিন্তু মানুষজন এখনও ছুটে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আছি ঠিক স্কুলের যে মূল ফটক সেই ফটকে এবং এখানে আজকেও দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা তারা কিন্তু আছেন, দু একজন আসছেন এবং তারা আসলে ভেতরটা দেখতে চাইছেন। ভেতরে যে স্কুল ভবনটি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ভবনটি দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে আসছেন। এবং আমি যদি একটু দেখাই যে আপনি জানেন যে এই ঘটনার পর থেকে কিন্তু একাডেমিক কার্যক্রম, স্কুলের সকল কার্যক্রম বন্ধ আছে। এই বন্ধ থাকার পরও কিন্তু স্কুলের শিক্ষার্থী, অভিভাবক তারাও কিন্তু আসছেন যে তার সন্তানটি বেঁচে আসলো এবং সেই জায়গায় তারা দাঁড়িয়ে থাকছেন। এবং আমরা যদি একটু উৎসুক জনতা দেখাই, আমি আমার সহকর্মী সুমনকে বলবো যে একটু যদি বাইরে আসি, এখনও এখানে দূর দূরান্ত থেকে এসে মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা সেই স্কুল ভবনটি দেখার জন্য এখানে অপেক্ষা করে আছে। বুঝতেই পারছেন ন্যান্সি, মানুষের ভিতরে এখনও কি আগ্রহ। ঘটনার কিন্তু এরই মধ্যে 6 দিন হয়ে গেছে এবং 6 দিনেও মানুষের আগ্রহ কিন্তু এখনও কমেনি। এরকম একটি ঘটনা, আকস্মিকভাবে দুর্ঘটনায় হতাহতের ঘটনা যেমন আছে, এখনও কিন্তু হাসপাতালে আছেন অনেকেই এবং তাদের অবস্থাও কিন্তু গুরুতর। যদি বলি যে আরও কিছুদিন সময় লাগবে ফারহানা, ন্যান্সি, এই স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু হতে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের 5 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাংগঠনিক নীতিমালা ভঙ্গের অভিযোগে 3 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 সদস্যকেও। রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও বরিশাল 4 আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা। সোফায় বসা 2 যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। গত 17 এপ্রিল এই বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে চাঁদা চাইতে যান দুজনে। শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এ সময় নানান ভয়ভীতি দেখানো হলে তিনি 10 লাখ টাকা চাঁদা দিয়ে বাকিটা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে শনিবার রাত 8টা নাগাদ আবারও ওই বাসায় যায়। এবারের দাবি স্বর্ণালংকার। এবার ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেন। গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই গ্রুপের প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও 4 সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া অন্য আসামিরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও আমিনুল ইসলাম। নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ। সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে।
এবং বাকিরাও তার সহযোগী। আর প্রথম দিন ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে একজন আজকে ছিল না, মোট 5 জন ছিল, আমরা 5 জনকে আটক করি। চাঁদাবাজির ঘটনা জানাজানি হলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে শৃঙ্খলাপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে জানে আলম অপুকেও। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। 27 জুলাই 2024। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে গণগ্রেফতার। কয়েক ঘন্টার ব্যবধানে 5 সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি। জানানো হয় নিরাপত্তার স্বার্থেই নাকি হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে সমানে চলছিল শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্য মন্ত্রীদের আইওয়াশ। সব স্বাভাবিক হচ্ছে সান্ত্বনার আড়ালে আসলে তখন চলছিল কিছু একটা, যা ঠিকই আজ করতে পেরেছিল আন্দোলনকারীরা। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব সেই কাহিনী। এক সপ্তাহ ধরে টানা কারফিউ। দিনের কিছু সময় শিথিল হলেই রাস্তায় যানবাহনের সারি। মনে হচ্ছিল যেন স্বাভাবিক হচ্ছে দেশ, কিন্তু আসলেই কি তাই? ভেতরে ভেতরে চলছিল কিছু একটা। আগের দিন 3 সমন্বয়ক নাহিদ, আসিফ আর বাকেরকে তুলে নিয়ে যায় ডিবি। পরদিন নতুন করে পাকড়াও করা হয় হাসনাত আর সার্জিসকেও। 5 সমন্বয়ককে তুলে নেয়াকে নিরাপত্তা হেফাজত বলে দাবি করে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিল। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। একদিকে কারফিউ জারি, অন্যদিকে সম্মুখ সারির সমন্বয়কদেরকে সরিয়ে নেয়া। দেশ জুড়ে তখন চলছে গণগ্রেফতার। মাত্র কয়েকদিনেই সারা দেশে গ্রেফতার করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। বেছে বেছে চিহ্নিত করা হচ্ছিল আন্দোলনে অংশ নেয়াদের। ফন্দিটা ধরতে পেরেই এদিন বিকেলে সংবাদ সম্মেলন করে বাইরে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস আর বাকেরকে মুক্তি, মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি জানিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। অবশ্য এমন কিছু একটা হতে পারে তা আগেই আজ করেছিল সমন্বয়করা। এই সংবাদ সম্মেলনের পর থেকে অ্যাক্টিভ তাদের প্ল্যান বি। আসিফ ভাই একটা কথা বলেছিল যে মাঠে যে থাকবে সে লেট দিবে, আমাদেরকে ধরে বিবৃতি দেওয়া হতে পারে। এটা আগেও বলা হয়েছে যে যারা করো যে কোনো দিয়ে জোর করে বিবৃতি দেওয়া হতে পারে, আন্দোলন চলবে। এটা হলো আমাদের বললাম তো, এটা একটা মিউচুয়াল বোঝাপড়া। আমাদেরকে যদি মেরেও ফেলা হয় কিংবা হত্যাও করা হয় কিংবা গুমও করে ফেলা হয়, তাহলে আমাদের যারা বাইরে আছে তাদের প্রতি আমাদের একটা ভরসার জায়গা ছিল যে তারা আসলে আন্দোলনটাকে ক্যারি করে নিয়ে যাবে। হাসপাতালে তখনও কাতরাচ্ছিল গুলিবিদ্ধ তরুণেরা। শরীরের বিভিন্ন অংশে দগদগে গুলির ক্ষত। অথচ এই অবস্থাতেও চলছিল শেখ হাসিনার ইট পাথরের জন্য মায়া কান্না। এদিন সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে যান তিনি। চলে দায় এড়ানোর চেষ্টা। আর এইভাবে মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। শুধু শেখ হাসিনা নন, আন্দোলনের এই কটা দিনের মূল ঘটনা ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে তখন ভীষণ ব্যস্ত অন্যান্য মন্ত্রীরাও। তিনি সবকিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। একদিকে জনগণকে বোঝানো হচ্ছে স্বাভাবিক হচ্ছে সব, অন্যদিকে গোপনে চলছে আন্দোলনকে জঙ্গি তৎপরতার তকমা দেওয়ার পায়তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গৃহ ঋণের সর্বোচ্চ সীমা 2 কোটি টাকা। ঋণের এই সীমা বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকারদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংকাররা বলছেন এর ফলে ঋণ বিতরণে আসবে বৈচিত্র্য। ফ্ল্যাট জামানত রেখে এ খাতে ঋণ দেওয়া হয়, তাই এটা অনেক নিরাপদ বলেও জানান তারা। ব্যবসায়ীরা বলছেন আবাসন খাতে বাড়বে ঋণ প্রবাহ, চাঙ্গা হবে ব্যবসা, বাড়বে কাজের সুযোগও। আবাসন মানুষের মৌলিক চাহিদার একটি। কম বেশি সবাই নিজস্ব বাসস্থানের স্বপ্ন দেখে, কিন্তু নিজস্ব অর্থায়নে অনেকের পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব হয়ে ওঠে না। তাই ঋণের জন্য দ্বারস্থ হতে হয় ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে। আবাসন খাতে সর্বোচ্চ 2 কোটি টাকা ঋণ দিতে পারে ব্যাংক। এ অর্থে অনেক এলাকায় ফ্ল্যাট কেনা সম্ভব নয়, তাই এ খাতে ঋণসীমা বাড়ানোর দাবি ব্যাংকারদের। এর মাধ্যমে স্থবির হয়ে পড়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়বে বলেও মনে করেন তারা।
আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং এবং অনেক কিছু কথাবার্তা হচ্ছে, মানুষ কীভাবে একটা বাসস্থান করা যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ব্যাঙ্কগুলোর এখন এই মুহূর্তে এই সেলিংটা একটু উঠিয়ে দেওয়া উচিত, অন্ততপক্ষে সেলিংটা বাড়ানো উচিত। হোম লোনটার সিকিউর লোন, আমি ফুল মর্টগেজ করে কিন্তু হোম লোনটা দিই, তো সেখানে কিন্তু ব্যাঙ্ক উইল গেট মোর সিকিউরিটি, অ্যান্ড তারা কিন্তু যেহেতু মোর সিকিউর হবে, সো ওয়াই নট গিভ হোম লোন আমাদের আছে। সেখানে কিন্তু আমাদের এনপিএল ইজ 3 to 2.5 to 3%। গৃহ ঋণের সীমা বাড়ানোর দাবিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংকও। তবে এ খাতে ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের 2 থেকে 3% মাত্র লোন রিয়েল এস্টেট খাতে চায়, এইটাকে আমরা বাড়াতে চাই। অতএব সেই ক্ষেত্রে সিলিংটা বাড়ানো দরকার, সেখানে পজিটিভ সিদ্ধান্ত হয়, তবে সিলিং হয়তোবা থাকবে কিন্তু এটা বাড়ানো হবে। আবাসন ব্যবসায়ীরা বলছেন এ খাতে ঋণ প্রবাহ বাড়লে আবাসন শিল্পের পাশাপাশি রড, সিমেন্ট সহ এ খাতের সাথে সম্পৃক্ত আরও 250 খাত চাঙ্গা হবে, যা অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান তারা। পৃথিবীর সব দেশেই কিন্তু ব্যাংকের ঋণ দিয়েই কিন্তু মানুষ ফ্ল্যাট কিনে। আমরা মনে করি এটা যদি বাড়িয়ে দেওয়া হয় সিলিংটা, তাহলে কিন্তু এখন আমাদের যারা গ্রাহক আছে তারা কিন্তু ক্রয় করবে এবং দেশে একটা কর্মসংস্থানও হবে। এবং এই খাত চাঙ্গা হওয়া মানে হচ্ছে এই খাতের সাথে যে সমস্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, সিমেন্ট বলেন, রড বলেন, ইট বলেন, প্রত্যেকটা প্রায় 250টা ইন্ডাস্ট্রি কিন্তু সচল হবে। মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করতে গৃহ ঋণ সহজ করার পাশাপাশি ফ্ল্যাটের দাম নিয়ন্ত্রণে রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বেনাপোল স্থলবন্দরে রক্ষকই যেন ভক্ষক। আমদানি রফতানিতে ব্যবহৃত ট্রাক থেকে চাঁদা নিচ্ছে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাই। স্থলবন্দরের 10টি গেটে দিনে দুপুরেই চলছে চাঁদাবাজির মহোৎসব। তবে আনসার সদস্যদের দাবি চাঁদা নয়, চালকরা খুশি হয়ে তাদের বকশিশ দেয়। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। বাংলাদেশ থেকে ভারতে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর দিয়ে প্রতিদিনই যাতায়াত করে প্রায় 900 ট্রাক। বন্দরের নিরাপত্তায় নিয়োজিত সিকিউরিটি গার্ডের পাশাপাশি রয়েছে আনসার সদস্যরাও। তবে নিরাপত্তার ভার যাদের উপর, তারাই নেমেছেন চাঁদাবাজিতে। ট্রাক থেকে 20 থেকে 40 টাকা তাদের কাছে অবৈধভাবে চাঁদা নেওয়া হয়। প্রত্যেকটা গেটে গাড়ি ঢোকার সময় এবং বেরোনোর সময় আনসার সদস্যরা গাড়ি প্রতি একটা টাকা, এটা 20 টাকা, 40 টাকা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম টাকা আদায় করছে। চালক ও ব্যবসায়ীদের অভিযোগ, ভারতে আসা যাওয়ার সময় স্থলবন্দরের 10 গেটেই দুই দেশের ট্রাক থেকে প্রকাশ্যে 20 থেকে 30 টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। অন্যদিকে আনসার সদস্যদের দাবি চাঁদাবাজি নয়, বরং চালকরা খুশি হয়ে মাঝে মধ্যে তাদের বকশিশ দেয়। ভারত থেকে যখন আমরা বাংলাদেশে ঢুকছি, ঢোকার পরে যখন গোডাউনে প্রবেশ করছি, তখন 20 টাকা করে আমসার আমাদের কাছে নিচ্ছে। এ ব্যাপারে বন্দর পরিচালক জানালেন, চাঁদা নয়, 10 টাকা করে দিয়ে কোনো কোনো ট্রাক চালক সিরিয়াল এগিয়ে নেয়। তবে এ ধরনের অভিযোগ পেলে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একেবারে পেছনে যিনি আছেন তিনি হয়তো 10 টাকা দিয়ে সিরিয়ালটি ব্রেক করার চেষ্টা করেন। এটি আমাদের এডি এবং ডিডি সহ আমার সামনে পড়লে সাথে সাথে সেই আনসারকে আমরা চেঞ্জ করে তার একটি বিভাগীয় ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিয়ে থাকি। আপনি জানবেন যে প্রতিনিয়তই কাউকে না কাউকে আমরা শাস্তির আওতায় আনছি। বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার জন্য 163 জন আনসার ও 129 জন সিকিউরিটি গার্ড নিয়োজিত রয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দুদিনের ভাঙনে লন্ডভন্ড পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ভেসে গেছে। ঝুঁকিতে অর্ধেকের বেশি অংশ। বিপাকে পড়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর দুর্বল অবকাঠামোকে দুষছেন অনেকে। উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। সাগরের নিম্নচাপের প্রভাব আর অমাবস্যার জোয়ারের পানি উপকূলে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস। গত 2 দিনে 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে।
2024 সালে 4,86,00,000 টাকা ব্যয় পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের কোনো তারিখ দেয়নি কর্তৃপক্ষ। তার আগেই গত 29 মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে প্রথমবার সড়কের কিছু অংশ ভেঙে যায়। 2 মাসের ব্যবধানে আবারও ধসে গেল সড়ক। এবার শুধু মেরিন ড্রাইভ নয়, ভেঙেছে সড়ক রক্ষায় নির্মিত গাইড ওয়াল এবং ওয়াকওয়ে। এরকম ভাঙাচোরা অবস্থা, চলাফেরার খুব মুশকিল। তারপরে ওদিকে কিছু কাজ দেখলাম হয়েও হচ্ছে না। বেরিবাদ বাদ দিছে, এই বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কাজের জন্য যা হাইটা দেখলাম অনেক জায়গায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ফিশ ফ্রাই মার্কেট আছে, এখানে আসতে পারতো সহজেই, যে আপনারা দেখছেন। তো রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন অনেক কষ্ট, মানুষ আসতে পারে না, এদিক দিয়ে কাদা। সবচেয়ে বিপাকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢেউয়ের তোড়ে ভেসে যায় শুটকি মার্কেটের দোকানের বিভিন্ন সামগ্রী। স্থানীয়রা বলছেন, দফায় দফায় ভাঙনে কমছে পর্যটকদের আনাগোনা। অপরিকল্পিত কাজ আর দুর্বল অবকাঠামোকে দায়ী করছেন অনেকে। সঠিক প্রোটোকল না দেওয়ার কারণে, এই রাস্তাটা অবহেলিত হওয়ার কারণে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। পানির স্রোতটা যখন বাড়ে তখন পানিটা ভিতরে উঠে পানির সাথে বালুটা নিয়ে যায়, আর বালুটা নিয়ে গেলেই জাস্ট গাছপালা যাই যায় থাক, স্থাপনা বাড়িঘর ওগুলো আস্তে আস্তে পড়ে যায়। প্রাকৃতিক বাঁধ বা বেষ্টনীর অভাব, মেরিন ড্রাইভের দুর্বল গঠন বা অপরিকল্পিত নির্মাণ, বালি ক্ষয়, অপরিকল্পিত পর্যটন ও নির্মাণ। কুয়াকাটা সৈকত রক্ষায় 500 কোটি টাকার একটি টেকসই প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেটি হাতে পেলেই সৈকত সুরক্ষিত করা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রকল্পটি যদি আমরা পাই তাহলে এর স্থায়ী যে সি বিচ প্রোটেকশন সেটি হবে। আমাদের পশ্চিম পাশে যেভাবে ব্লক প্রোটেকশন আছে, এই রাস্তা কিন্তু ভাঙছে না বা এটা দীর্ঘদিন থাকবে বলা যায়। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সাগরকন্যা কুয়াকাটায়। স্থানীয়দের আয় রোজগারের সিংহভাগই পর্যটন নির্ভর। 18 কিলোমিটার সৈকতের ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রায় 1 মাস ধরে বন্ধ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম। কবে চালু হবে তাও জানেন না কেউ। জেলা কালচারাল অফিসারের দাবি, একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রশিক্ষণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। তবে ওই সংগঠন বলছে তারা শুধু জেলার শিল্পীদের দাবিটুকু জানিয়েছেন। গেল 30 জুন ছিল হবিগঞ্জ শিল্পকলা একাডেমির সবশেষ প্রশিক্ষণ ক্লাস। সেদিনই জানিয়ে দেওয়া হয় 1 জুলাই থেকে বন্ধ থাকবে প্রশিক্ষণ কার্যক্রম। বোর্ডে টানানো হয় নোটিশ। একাডেমির শিশু ও সাধারণ বিভাগে সঙ্গীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, নাটক ও তালযন্ত্র এই 6টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন 476 শিক্ষার্থী। হঠাৎ প্রশিক্ষণ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এখন যদি হঠাৎ করে সঙ্গীত বন্ধ হয়ে যায় তাহলে আমরা, আর শুধু আমি না, যারা সঙ্গীত ভালোবাসে তারাও কিন্তু ভেঙে পড়বে। সাময়িক সময়ের জন্য বন্ধ, তো কবে খোলা হবে এটা আমরা জানি না। অতি সত্বর সমস্যাগুলো সমাধান করে আমাদের সে পুনরায় আবার ক্লাসগুলো চলমান হোক, এই আশা প্রত্যাশা করি। অভিভাবকরা বলছেন এমন সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে শিশুদের শিল্পচর্চা। যে টিচারই ওরা আনুক, যেই হোক, যেই আসুক, মানে আমাদের কথা হচ্ছে প্রতিষ্ঠানটা আগের মতো চলতো। আমরা চাই সরকারিভাবে আমাদের বাচ্চা মানুষ হোক, এখন কবে খুলবে কি তা যেন আমরা তাড়াতাড়ি পাই। জেলা কালচারাল অফিসার জানান, সম্প্রতি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতৃত্বে হবিগঞ্জ শিল্পী সমাজ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকদের ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের বাদ দেওয়ার দাবি জানায়। পরবর্তীতে জুন মাসে প্রশিক্ষকদের চুক্তির মেয়াদ শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখা হয়। ডিসি মহোদয় এবং ডিজি মহোদয় যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন, বলেছেন যে ক্ষণিক সময়ের জন্য, এটা খুব বেশি দীর্ঘ সময়ের জন্য তা কিন্তু না, খুব অল্প সময়ের জন্য, কারণ আমরা খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছব। এই সিদ্ধান্তটি নিতে তারা বাধ্য হয়েছে। তবে জাসাস নেতৃবৃন্দ বলছেন, প্রশিক্ষক বদলের দাবি থাকলেও প্রশিক্ষণ বন্ধের কথা বলেননি তারা। এসিসদের যারা দূষর, সেই প্রশিক্ষকদেরকে অপসারণের দাবিতে আমরা কথা বলেছি, মানববন্ধন করেছি। তো আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জানান, পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আসলে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। অর্থ বছর শেষে নতুন করে চুক্তি করতে হয়, এটা অল্প কিছু দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে গেলে ওখানে কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো। শিল্প চর্চার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, এমনটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করেছে আল জাজিরার 2 সাংবাদিক সহ জাহাজে থাকা 21 মানবাধিকার কর্মীকে। ফ্রিডম ফ্লোটিলার এক বিবৃতিতে বলা হয়, শনিবার গাজা থেকে 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল তাদের জাহাজ হান্টালা। লাইভ স্ট্রিমের মাধ্যমে অবস্থান জানাচ্ছিলেন মানবাধিকার কর্মীরা। রাত 11:15টার দিকে নৌযানটি জব্দ করে ইসরায়েলি সেনারা। বিচ্ছিন্ন করে যোগাযোগ। জাহাজ আটকের কথা স্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স বার্তায় জানায়, জাহাজ গাজার সমুদ্র সীমার অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় নৌযানটি আটক করা হয়েছে। তাদের দাবি, যাত্রীরা সবাই নিরাপদেই আছেন। 12 জুন গাজার পথে থাকা ফ্রিডম ফ্লোটিলার আরেকটি জাহাজ জব্দ করেছিল ইসরায়েল। আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ওই মিশনে। হামাস নেতাদের খুঁজে খুঁজে হত্যা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, কাতারে যুদ্ধবিরতি আলোচনায় সমঝোতায় না আসার দায়ভার সম্পূর্ণ হামাসের। বিকল্প উপায়ে জিম্মি উদ্ধারের কথাও জানিয়েছেন। গেল বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কাতার থেকে নিজ দেশের প্রতিনিধিদের ফিরিয়ে নিয়েছে ইসরায়েলও। যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ায় হামাসকে সম্পূর্ণ দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকল্প উপায়ে হামাসের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। হামাস যুদ্ধবিরতি চায় না, ব্যাপারটি খুবই দুঃখজনক। তাদের হাতে এখনো বহু জিম্মি বন্দী আছে, তাদের উদ্ধার করতে হবে। আমরা বিকল্প উপায় নিয়ে আলোচনা করছি। কোন বিকল্প পন্থায় জিম্মিদের উদ্ধার করা হবে সে বিষয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। হামাস নেতাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা যে পরিমাণ বন্দী উদ্ধার করেছি, এতে হামাসের কাছে এখন আর বেশি জিম্মি নেই। যেহেতু জিম্মি নেই, তাই তারা আর যুদ্ধবিরতি করতে চাচ্ছে না, কারণ তাদের আলোচনা চালিয়ে যাওয়ার মতো শক্ত ভিত্তি নেই। আমি বিষয়টি আগেই বলেছিলাম, হামাসের ভবিষ্যৎ পরিণতি হবে ভয়ঙ্কর। প্রত্যেককে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের অস্তিত্ব থাকবে না। গেল কয়েক মাস ধরে গাজায় 60 দিনের সাময়িক যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু প্রতি বৈঠকেই সাময়িক যুদ্ধবিরতির বদলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 60 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে দক্ষিণ গাজায় রাফাতে হিউম্যানিটেরিয়ান সিটি বা মানবিক শহর বানানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। রাফায় আনার পর ফিলিস্তিনিদের স্বেচ্ছায় মাতৃভূমি ছাড়ার নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব চুপ থাকলেও সরব কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ইসরায়েলে কয়লা রপ্তানি পুরোপুরি বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এতে নিজস্ব অর্থনীতি ক্ষতির মুখে পড়লেও গণহত্যার অংশীদার হতে চান না তিনি। প্রায় 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দুর্ভিক্ষ আর অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে উপত্যকাটির বহু শিশু ও সাধারণ মানুষ। বর্বরতার মাত্রা ছাড়িয়ে ত্রাণকেন্দ্রে অসহায় মানুষদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। নির্মম এই অত্যাচার আর গণহত্যার পরেও পশ্চিমাদের খুশি রাখতে নীরব ভূমিকায় দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলোকে। ছোটখাটো নিন্দা জানানো ছাড়া বাস্তবে কোনো কড়া পদক্ষেপ নেই আরব দেশগুলোর। গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে
বেশিরভাগ দেশই যখন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তখন সেখানে ব্যতিক্রম কলম্বিয়া। ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। গণহত্যাকারী দেশ আখ্যা দিয়ে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলে 1 টন কয়লা পাঠানো হবে না। আমি কলম্বিয়ার সকল নিরাপত্তা বাহিনীর প্রধানকে সাবধান করছি এই ইস্যুতে। মনে রাখবেন, এটা আমার নির্দেশ। ইসরায়েল যতদিন নিরীহ মানুষের উপর বোমা ফেলবে, শত শত মানুষকে হত্যা করবে, ততদিন ইসরায়েল কলম্বিয়া থেকে কয়লা পাবে না। আমরা গণহত্যার অংশীদার হতে চাই না। প্রায় 1 বছর আগে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধে সরকারি নির্দেশ জারি করে পেত্রো সরকার। তবে এ নির্দেশ অমান্য করে অবৈধভাবে কয়লা রপ্তানি চালু রেখেছে তার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন এই নেতা। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে নাখোশ লাতিন আমেরিকার বড় বড় সব বহুজাতিক কয়লা কোম্পানি। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটির কয়লা খাত। কলম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ রপ্তানি পণ্যটি ক্ষতির মুখে পড়লেও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইসরায়েলের কয়লা চাহিদার প্রায় 60% পূরণ হয় কলম্বিয়া থেকে কয়লা আমদানির মাধ্যমে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুদ্ধবিরতি আলোচনায় রাজি হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড, এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, শিগগিরই সাক্ষাৎ করবেন দুই দেশের নেতারা। শনিবার উভয় দেশের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ করেন ট্রাম্প। সীমান্তে সংঘাত বন্ধ না হলে কোনো পক্ষের সাথেই বাণিজ্য চুক্তি করবেন না বলে হুমকি দেন তিনি। এরপরেই আসে এমন ঘোষণা। মধ্যস্থতার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচিয়াইজি। বলেন, তার দেশ যুদ্ধবিরতির বিষয়ে পদক্ষেপ নিতে রাজি। কম্বোডিয়ার তরফ থেকেও একই রকম আন্তরিকতা দেখতে চান বলেও জানান। দুই দেশের মধ্যে 13 বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে 3 দিনে 33 জনের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে 1,30,000 মানুষ।